আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের উপরে দুইটা লেকচার দিয়েছি। প্রথম লেকচারে আমরা কাজ সম্পর্কে আলোচনা করেছিলাম, দ্বিতীয় লেকচারে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা শক্তি নিয়ে আলোচনা করব এবং শক্তি নিয়ে আলোচনা করার মাধ্যমে এই অধ্যায়ে যে তিনটা টপিক ছিল কাজ, শক্তি, ক্ষমতা শেষ হয়ে যাবে। তারপরে আমরা আর একটা সেশন নিব, সেই সেশনে আমরা সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। ওকে, তাহলে এখন আজকে আমরা যে টপিক নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের শক্তি। সবাই রেডি? আচ্ছা, হ্যাঁ। ওকে, তো প্রথম কথা হচ্ছে শক্তি আর কাজের মধ্যে সেরকম কোনো মেইন ডিফারেন্স নাই। আমরা যে কাজ করি, ঠিক আছে, আমরা কাজ করি, এই কাজ করার যে সক্ষমতা সেটাকে আমরা বলি শক্তি। তাহলে কি বলবো? কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তাহলে শক্তি কাকে বলে? সংজ্ঞা যদি আমরা দিতে চাই, সংজ্ঞা সংজ্ঞা কি বলবো? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। সামর্থ্য বানান কি ঠিক আছে? হ্যাঁ, শক্তি বলে। তোমরা ঠিক না থাকলে ঠিক করে নিও। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আসলে আমি কাজ করতে পারছি কিনা এই সামর্থ্যকেই শক্তি বলা হয়। তাহলে কাজের মানে শক্তির সব কিছু কাজের মতো। শক্তির যদি আমরা রাশি দেখতে চাই, শক্তির মানে যেই, এই সবাই শুনতে পাচ্ছ? শক্তির যদি আমরা রাশি দেখতে চাই সেটা W=Fs হবে। ওকে, শক্তির যদি আমরা একক দেখতে চাই তাহলে এটা হবে হচ্ছে ওই কাজের একক, মানে জুল, ঠিক আছে, যেটাকে আমরা জে দ্বারা লিখি। আর আমরা জানি 1 নিউটন মিটার = 1 জুল। তারপরে শক্তির যদি আমরা মাত্রা দেখতে চাই এটাও হবে কাজের মতো। কাজের মাত্রা কত ছিল কেউ বলো? কাজের মাত্রা কত ছিল? কাজের মাত্রা ছিল mL²T⁻²। মনে রাখতে হবে এগুলা। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কাজ যেরকম স্কেলার রাশি, রাশি নিয়ে যদি কথা বলি, কাজ যেমন স্কেলার রাশি, এই আমাদের শক্তিও সেরকম কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি, কোনো ডাউট নেই। মানে শক্তি সবকিছু কাজের মতো, খালি সংজ্ঞাটা হচ্ছে কাজ করার যে সামর্থ্য সেটাকেই শক্তি বলে। তাহলে আমরা বলতে পারি না যে কাজ আর শক্তি একবার ইকুইভ্যালেন্ট। কাজ আর শক্তি ইকুইভ্যালেন্ট কিন্তু সমান না। এটা বলতে কি বোঝায়? মনে করো তুমি 10 টাকা দিয়ে এক প্যাকেট চিপস কিনেছো, তার মানে কি 10 টাকা ওর চিপসটা সমতুল্য কিন্তু সমান না। 10 টাকা সমান 10 টাকাই, কিন্তু 10 টাকার ওই চিপসটা 10 টাকার সমতুল্য কিন্তু 10 টাকা না। কাজ আর শক্তিও সেরকম, কাজ আর শক্তি সমতুল্য কিন্তু একই জিনিস না। ক্লিয়ার? ওকে, খালি কি একজনই ক্লিয়ার? বাকিদের সমস্যা থাকলে বলো। না, সমস্যা নাই। ওকে, শিখতো তুমি শুনতে পাচ্ছ? ক্লাস জি জি শুনতে পাচ্ছেন? ক্লাসে আসলাম মাত্র, ম্যাম রিস্টার্ট দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই। এবার এবার আমরা একটা জিনিস দেখব, কাজ। আসলে এটা আগে মুইছে নি জিনিসটা। আমরা এখন একটু কাজ নিয়ে পড়াশোনা করব। কাজ নিয়ে আরেকটু একটা জিনিস আমাদের দেখা বাকি আছে, আসলে দেখে ফেলি। প্রথম কথা, মনে করো একটা বস্তু আমাদের এখানে ছিল, তারপরে আমরা কি করছি? বল প্রয়োগ করব। একটা বস্তু হচ্ছে এটা, এটার পরে মনে করো আমরা এদিক থেকে F পরিমাণ বল প্রয়োগ করব, এদিকে F পরিমাণ বল আমরা প্রয়োগ করব। এখন এই F পরিমাণ বল m ভরের বস্তুর উপরে প্রয়োগ করার ফলে বস্তুটা আমাদের আর এখানে থাকে না, বস্তুটা আমাদের আগা আসে। মানে বস্তুটা এখানে ছিল, এখান থেকে বস্তুটা আগা সামনের দিকে চলে আসে। চলে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছায় এবং এতে করে বস্তুর যে সরণ হয় সেটা হচ্ছে এস। বস্তুর যে সরণ হয় সেটা হচ্ছে আমাদের এস। এখন এই এস পরিমাণ সরণের কারণে এখানে যেই পরিমাণ কাজ হয় সেটাকে আমরা বলি W=Fs। ওকে,
এটা আমাদের যেটা গেল সেটা হচ্ছে যে আনুভূমিক বরাবর। কি বরাবর? আনুভূমিক বরাবর। এখন আমরা আরেকটা জায়গায় আরেকটা কাজ পাবো। মনে করো একটা বস্তু আমাদের এই পজিশনে আছে, বস্তুটা এখান থেকে একসময় ভূমিতে পৌঁছাবে, এরকম একটা পজিশনে ধরো আমাদের ভূমি আছে, ঠিক আছে? এরকম একটা পজিশনে আমাদের কি আছে? ভূমি আছে। এখন এই বস্তুর যেই ভর, সেটা হচ্ছে যে এম। এই বস্তু আস্তে আস্তে নিচের দিকে পড়বে, ঠিক আছে? এম ভরের বস্তু যখন নিচের দিকে পড়ে তাহলে এখানে যেই ত্বরণ কাজ করে সেটা হচ্ছে যে জি। তাহলে এই বস্তুর উপরে যেই বল কাজ করে সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু এম জি। আনুভূমিক বরাবর যদি হইতো তাহলে লিখতাম এফ ইজ ইকুয়াল টু এম এ। যেহেতু এটা উলম্ব বরাবর, উলম্ব তল বরাবর, তাই আমরা এখানে লিখবো এফ ইজ ইকুয়াল টু এম জি। এই জিনিসটা কি ক্লিয়ার? এটা আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর। আর এটা হচ্ছে উলম্ব বরাবর। এই জিনিসটা কোনো সময় ভুল করা যাবে না, উলম্ব বরাবর। তাহলে এই বস্তু যখন এখান থেকে এখানে পৌঁছাবে, ধরো এতে করে এই বস্তুটা যে পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করছে সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এইচ, হাইট। এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এইচ। তাহলে এখানে যেই পরিমাণ কাজ হবে সেই কাজটা হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, সেম। তো এখানে এফ এর মান কত? এমজি, আর এস এর মান হচ্ছে এইচ। তাই এটাকে সংক্ষেপে এভাবেও লেখে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো আমি এখান থেকে যে জিনিসটা সামারি করব সেটা হচ্ছে যে, আমি তোমাকে দেখাই কোনটা আমি সামারি করতে চাচ্ছি। এই যে দুইটা সূত্র। তো এখানে এইটা হলো আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব বরাবরের জন্য, উলম্ব বরাবর। ভাইয়া হ্যালো, বলো বলো বলো। ইউ ইকুয়াল টু এমজিএইচ তো আছে। আমি তোমাকে সব ক্লিয়ার করে দিব, আমার কথা আপাতত খালি শুনতে থাকো। তুমি মনে করো এই অধ্যায়ের কিছুই জানো না, আমি যা পড়াচ্ছি তাই জানো। তোমার আমার পড়ানোর পরে যদি কোনো প্রশ্ন থাকে তখন তুমি অবশ্যই করবা, ঠিক আছে? আমি তোমাকে সব ক্লিয়ার করে দেব। প্রথম কথা, আমরা যদি কাজ আনুভূমিক বরাবর বের করি তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। যখন এফ আর এস একই দিকে, যদি একই দিকে না থাকে তখন আমরা ওই যে লিখি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, ঠিক আছে? তখন থিটাকে নিয়ে আসি। আর যদি উলম্ব বরাবর হয় তখন কাজের মান হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা শক্তি নিয়ে কথাবার্তা বলতেছি, তো আসো শক্তি নিয়ে একটু পড়াশোনা করি। দেখো, বস্তুর কাজ করার যে সামর্থ্য সেটাকে আমরা কি বলি? বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই সামর্থ্য বানানটা ওখানে ঠিক করে নিতে হবে। একটু সামর্থ্য বানানে যে জফালাটা একটু গ্যাপ হয়ে গেছে, বুঝছো? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ সর্বমোট যতখানি কাজ করতে পারে তাই হচ্ছে বস্তুর শক্তির পরিমাপ। যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয়, তা দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ থেকে, মানে শক্তি কতটুকু আছে সেটা কিভাবে বুঝবো? সে কতটুকু কাজ করতে পারে সেটা থেকে। অর্থাৎ কাজ এবং শক্তির পরিমাণ অভিন্ন, মানে একই। শক্তির কোনো দিক নাই, কেন? কারণ কাজেরও কোনো দিক নাই, শক্তি আর কাজ সমতুল্য। তাহলে কাজেই শক্তি হচ্ছে স্কেলার রাশি, মাত্রা কাজের মাত্রার মতো। এই দেখো, একক কাজের এককের মতো। বোঝা গিয়েছে? জি। আচ্ছা, এখানে দেখো, সাধারণত বৈদ্যুতিক শক্তির হিসাব নিকাশের সময় কিলোওয়াট ঘন্টা, এই কিলোওয়াট ঘন্টাকে সংক্ষেপে আমরা কি বলি? যে বলতে পারবে তাকে আমি থ্যাংক ইউ দিব। কিলোওয়াট ঘন্টাকে আমরা সংক্ষেপে আরেকবার বুঝি না। কিলোওয়াট ঘন্টাকে সংক্ষেপে আমরা কি বলি? গতদিন শিখেছিলাম কিলোওয়াট ঘন্টাকে সংক্ষেপে আমরা ইউনিট বলি, গতদিন শিখেছিলাম, ভুলে গেছো? 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 ইউনিট, ভুলে গেছো? আচ্ছা, তো 1 কিলোওয়াট ঘন্টা ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে, গতদিনই শিখাইছিলাম। আচ্ছা, আর 1 কিলোওয়াট ঘন্টা কত জুল এটাও গতদিন বের করে দেখাইছিলাম, মনে আছে কারো? হ্যাঁ মনে আছে। একটু দেখো, যদি ভুলে যাও ক্লাসটা রেকর্ডে আপলোড করা আছে, দেখে নিও। আচ্ছা, আর নোট করবা, নোট না করলে কোনো লাভ হবে না। ক্লাস দেখা আর মুভি দেখা সেম হয়ে যাবে, ক্লাস দেখা আর মুভি দেখা সেম, নোট করা। হ্যাঁ, নোট করবা, তাও নোট করবা।
বুঝছো? তাহলে এখান থেকে আমাদের এই পৃষ্ঠায় যা আছে সবকিছু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, এবার আমরা শক্তির বিভিন্ন রূপ দেখব। তো শক্তি আমাদের 9টা রূপে থাকতে পারে। শক্তি হয় থাকতে পারে যান্ত্রিক শক্তি হিসাবে, তাপ শক্তি হিসাবে, শব্দ শক্তি হিসাবে, আলোক শক্তি হিসাবে, ঠিক আছে? 9টা রূপে থাকতে পারে। এখন এই 9টা রূপের মধ্যে 9টা রূপ কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে না, একবার পড়বা দেখবা 5-6টা এমনিই মনে আছে, 5-6টা মনে থাকলেই হবে। মনে করো আলোক শক্তি, সূর্য থেকে যেটা আসছে সেটা আলোক শক্তি। চৌম্বক শক্তি চিনো, বিদ্যুৎ শক্তি চিনো, রাসায়নিক শক্তি আমরা কেমিক্যাল বিভিন্ন অর্গানিক প্রপার্টিজ থেকে রাসায়নিক শক্তি পাই, নিউক্লিয় শক্তি। তোমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনেছো? ইয়েস। এটা কোথায় জানো? পাবনা। এটা আমার বাড়ির কাছে, মানে আমাদের বাড়ি থেকে একটু সামনে 1 কিলোমিটার সামনে গেলেই পদ্মা নদী, ওই পদ্মা নদী পার হইলেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একদম আমার বাড়ির কাছে। তো ওখানে এই যে নিউক্লিয় শক্তি উৎপাদন করব আমরা, যেটা আমাদের জন্য প্রচন্ড রিস্ক, তাও আমরা এই রিস্ক নিব। কি জন্য রিস্ক নিব এক সময় জানবা। দেশবাসীর উন্নয়নের জন্য। দেশবাসীর উন্নয়নের জন্য না, ভারতের উন্নয়নের জন্য। আচ্ছা, এই অধ্যায়ে আমরা শুধু যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করব। তার মানে আমরা যে শক্তির এই যে 9টা রূপ দেখলাম, এই 9টা রূপ নিয়ে আমরা আলোচনা এই অধ্যায়ে করব না। এই অধ্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি বলতো? এই যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করব। তো যান্ত্রিক শক্তি আলোচনা করি আসো। তাহলে আমরা এই অধ্যায়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যান্ত্রিক শক্তি। এই সবাই শুনতে পাচ্ছো? আচ্ছা, এই যান্ত্রিক শক্তি দুই ভাগে বিভক্ত। যান্ত্রিক শক্তি দুই ভাগে বিভক্ত, ঠিক আছে? যান্ত্রিক শক্তির প্রথম যে ভাগ সেটাকে আমরা বলি বিভব শক্তি, আর দ্বিতীয় ভাগকে বলা হয় গতি শক্তি। গতি শক্তি, এখান থেকে একটু মনোযোগ দাও। প্রশ্ন গ ঘ থেকে যদি আসে, এখান থেকেই আসে, তো এখান থেকে আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার করব, কোনো সমস্যা হবে না। ওকে? আচ্ছা, এক যান্ত্রিক শক্তি আর গতি শক্তি। এই যান্ত্রিক শক্তি দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে বিভব শক্তি আর এক হচ্ছে গতি শক্তি। এই বিভবের ইংরেজি নাম হচ্ছে পোটেনশিয়াল, আর শক্তির ইংরেজি নাম হচ্ছে এনার্জি। তাই এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, এনার্জি, ENERGY। আর গতিকে বলা হয় ইংরেজিতে কাইনেটিক, আর শক্তিকে বলা হয় হচ্ছে এনার্জি। তাই এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখন যেহেতু বিভব শক্তিকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলছি, তো পরীক্ষায় এত বড় লিখবো না, পরীক্ষায় একটু ছোট করে লিখবো। পরীক্ষায় ছোট করে এটাকে আমরা লিখি ইপি। কি লিখি? এনার্জি অফ পোটেনশিয়াল অথবা পোটেনশিয়াল এনার্জি। পি কে সাফিক্সে লেখা হয়, মানে এরকম যদি 3টা দাগ দাও, ই লিখবা পুরাটা মিলি আর পি লিখবা ছোট জায়গায়। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আর গতি শক্তিকে ইংরেজিতে তাহলে আমরা কি বলবো? সেম ভাবে ই কে, কাইনেটিক এনার্জি। তার মানে ইপি দ্বারা বোঝাবো বিভব শক্তি আর ই কে দ্বারা বোঝাবো গতি শক্তি। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, ইউসুফ আলী খোকা, আমরা এখানে ক্লাস করতেছি, তুমি যতটুকু মিস করছো এটা আমি রেকর্ড আপলোড করবো, ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে? আমরা ক্লাসে ব্যাক করি, তুমি দেখতে থাকো, সমস্যা নেই। তো আমরা এখন যান্ত্রিক শক্তি নিয়ে পড়াশোনা করতেছি। যান্ত্রিক শক্তি দুই ধরনের, বিভব শক্তি এবং গতি শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে? বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টিকেই একত্রেই আমরা যান্ত্রিক শক্তি বলি। তাহলে সংজ্ঞা যদি বলে পরীক্ষায় যান্ত্রিক শক্তি কাকে বলে, কি বলবা? বলো, কি বলবা? বিভব শক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি। হ্যাঁ, গতি শক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে আমরা যান্ত্রিক শক্তি বলি। গতি শক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে আমি সংজ্ঞাটা আসলে লিখি, এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে। গতি
শক্তি ও বিভব শক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি বলে। এখন বলো তো আমাদের কাজ কি? এখন আমাদের কাজ না যে বিভব শক্তি কাকে বলে আর যান্ত্রিক শক্তি কাকে বলে এই দুইটা জানা। হ্যাঁ, আমাদের এখন কাজ হচ্ছে এটা। তো চলো আমরা এখন বিভব শক্তি এবং গতি শক্তি সম্পর্কে একটু পড়াশোনা করব। আসো আমরা এখন প্রথমে বিভব শক্তি নিয়ে পড়াশোনা করব। সবার কাছে সামনে কি খাতা আছে? জি আছে। তাহলে আমি প্রথমে সংজ্ঞাটা লিখি, তারপরে ব্যাখ্যা করতে শুরু করি। সংজ্ঞাটা আমার লিখে আনা উচিত ছিল, কিন্তু লিখে আনা হয়নি। এখানে লিখা আছে, তারপরে আসলে লিখে দিই, ভালো হবে। লিখো, প্রথমে লিখো কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে, প্যারা নাই আমি বুঝাই দিব সব, পরিবর্তন করে অন্য অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটির কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বিভব শক্তি বলে। আসো এবার আমি সবকিছু মিলাইয়ে দিই। লিখা শেষ? জি শেষ। এবার বিভব বলতে আমরা বলি না ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে, তো মানে কি আসলে সে বড় কিছু হওয়ার স্বপ্ন রাখে। সে মনে করো এখন বেকার, ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে বলতে বোঝায় ছেলেটা এখন বেকার, সে 1 লাখ টাকা কামাই করার একটা ক্ষমতা রাখে। তার মানে সে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার ক্ষমতা রাখে, মানে ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে। পটেনশিয়াল মানেই যে অবস্থায় আছে ওই অবস্থায় আর থাকবে না, নতুন একটা অবস্থায় যাবে। সেজন্য এখানে বলতেছে কোন একটা বস্তু তার স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটি কাজ করার একটা সামর্থ্য অর্জন করে, একেই আমরা বিভব শক্তি বলি। মানে ব্যাপারটা কিরকম মনে করো, এটা আমাদের কি বলতো, ভূমি। এটা আমাদের কি ভূমি। তো এটা যে ভূমি না বললে কি বুঝবা? না বললে তো বুঝবা না, তো আমাকে বলে দিতে হবে যে এটা ভূমি। আসো বলে দিই, এটা হচ্ছে আমাদের ভূমি। তো ভূমিতে কি আছে? একটা বস্তু আছে। ভূমিতে কি আছে বলো? বস্তু আছে। তো এই বস্তুর ভর কত হবে জানা? সেটা হচ্ছে m। তো এই বস্তুটাকে আমি যদি তুলি, মানে এই বস্তুটাকে তুলে একটা উচ্চতায় নিয়ে আসলাম। কত উচ্চতায় নিয়ে আসলাম? বস্তুটাকে তুলে কত উচ্চতায় নিয়ে আসলাম বলো তো? 10 মিটার। 10 মিটার মানে সেটা তো নির্দিষ্ট না, আমরা ধরেই নিলাম বস্তুটাকে আমরা 8 মিটার উচ্চতায় তুলছি। তার মানে এখান থেকে এখানকার যে উচ্চতা, এখান থেকে এখানকার যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের 10 মিটার। কারোর ভাষায় হতে পারে 15 মিটার, আমি স্বাভাবিকভাবে ধরে নিলাম সেটা 8 মিটার। ঠিক আছে, তার মানে m ভরের বস্তুটাকে আমরা এখানে তুলছি। তাহলে দেখো বস্তু এখানে ছিল, আমরা এখানে তুলেছি। এখানে তোলার কারণে বস্তুটা আবার নিচে পড়ে যাবে না? দেখো বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার কারণে এখানে নিয়ে গিয়ে যদি আমি ছেড়ে দিই,
তাহলে বস্তুটা আবার নিচে পড়ে যাবে। হ্যাঁ তার মানে বস্তুর অবস্থান পরিবর্তন করলাম। বস্তু মনে করো এখানে এ অবস্থানে ছিল, আমরা বস্তুকে বি অবস্থানে নিয়ে গেলাম। তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তু একটা কাজ করার সামর্থ্য অর্জন করলো। আমরা জানি যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে এম ভরের বস্তুকে যদি ছেড়ে দিই তাহলে সেখানে কাজের পরিমাণ হয় হচ্ছে W=mg/h, তাই তো? একটা নির্দিষ্ট উচ্চতা এইচ থেকে কোনো এম ভরের বস্তুকে যদি ছেড়ে দিই তাহলে ওখানে কাজের পরিমাণ হয়ে হচ্ছে W=mgh। তাহলে এম ভরের বস্তুকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে গিয়ে আমরা যদি ছেড়ে দিই তাহলে এখানে এই বস্তুটার মধ্যে এম ভরের বস্তুটার মধ্যে একটা কাজ করার সামর্থ্য লাভ করেছে। সে mgh পরিমাণ কাজ করতে পারবে, তাই না? ইয়েস তাহলে এই যে এই কাজের পরিমাণটা কাজ করার যে সামর্থ্য অর্জন করলো এটাই তো বিভব শক্তি। তাহলে এই, তাই না, কাজ করার যে সামর্থ্য অর্জন করলে এটাই তো বিভব শক্তি। তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি বলো তো? এটাকে আমরা ইপি নাম দিতে পারি। ক্লিয়ার? দেখো বস্তুকে এ অবস্থান থেকে আমরা বি অবস্থানে নিয়ে গেছি এবং এটা ধরে নিলাম এই অবস্থান থেকে বি অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো h মিটার। আচ্ছা, এম ভরের বস্তু যখন বি অবস্থানে গেছে, এখন বি অবস্থানে যদি তাকে ছেড়ে দিই, বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে এই বি অবস্থানের বস্তু আবার ভূমিতে ফিরে আসবে এবং ভূমিতে যখন ফিরে আসবে তখন সে mgh পরিমাণ কাজ সম্পন্ন করবে। আর যেহেতু এটাই তার কাজ করার সামর্থ্য অর্জন করছে, mgh পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করছে এবং তাহলে এটাই তার বিভব শক্তি। আমি আশা করি বুঝাতে পেরেছি। জি বুঝতে পেরেছি। আচ্ছা, এই তো এটা দেখো, এটা এখানে যেই বলের কারণে কাজ হয়েছে এটাকে বলা হয় অভিকর্ষীয় বলের দ্বারা কাজ। অভিকর্ষীয় বল কি জিনিস এটা আমরা তৃতীয় অধ্যায়ে শিখব। এখানে যে বলের দ্বারা কাজ হয়েছে এটাকে আমরা বলি অভিকর্ষীয় বলের দ্বারা কাজ। সামনে আমরা এই টপিকটা নিয়ে পড়বো। একই জিনিস, অভিকর্ষীয় বলের দ্বারা কাজ মানেই mgh, বিভব শক্তি মানেই mgh, উলম্ব তলে কাজ মানেই mgh। একটা জিনিসেরই অসংখ্য নাম, সমস্যা কি? আসো আমরা এটা তো দেখলাম একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার কারণে বিভব শক্তি। এছাড়াও স্প্রিং এর মধ্যে বিভব শক্তি পাওয়া যায়। দাঁড়াও দেখি কি আসলো। এছাড়া স্প্রিং এর মধ্যে বিভব শক্তি পাওয়া যায়। আরো কিসের কিসের মধ্যে পাওয়া যায় জানো? আসো দেখি। আমরা পুলির মধ্যে বিভব শক্তি পেতে পারি, স্প্রিং এর মধ্যে বিভব শক্তি পেতে পারি। স্প্রিং এর মধ্যে বিভব শক্তি কিভাবে পাই জানো? আমি তোমাকে দেখাই। ধরো, কি রে ঢুকছে বেরোচ্ছে কে? আচ্ছা, আমরা ছিলাম এখানে, এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, স্প্রিং এর মধ্যে কিভাবে বিভব শক্তি পাই আসো একটু দেখি। ধরো এখানে একটা স্প্রিং আমাদের লাগানো আছে। স্প্রিং দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো। আচ্ছা, মনে করো স্প্রিং এর এখানে একটা বস্তু লাগানো আছে। এখন আমরা যদি এই বস্তুটাকে টেনে লম্বা করে ছেড়ে দিই তাহলে স্প্রিংটা কি হবে বলো তো? আবার আগের অবস্থানে ফিরে আসবে না? হ্যাঁ একটা স্প্রিং আছে, এটা হলো তার স্বাভাবিক অবস্থা। এই স্প্রিং এ এই বস্তুটাকে টেনে লম্বা করে যদি ছেড়ে দিই এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে দেখো এই যে বস্তুটাকে টেনে লম্বা করলাম, এখানে এফ পরিমাণ বল প্রয়োগ হয়েছে। এফ পরিমাণ বল প্রয়োগের কারণে এখানে একটা সরণও ঘটেছে। মনে করো এই পরিমাণ সরণ ঘটেছে, তাই না? এখানে এস পরিমাণ সরণ ঘটেছে। এই দূরত্বটা হচ্ছে আমাদের এস। তাহলে দেখো এই যে এফ পরিমাণ বল প্রয়োগের কারণে এস পরিমাণ সরণ ঘটলো, তাহলে এখানেও কাজের পরিমাণ কত বলো তো? এখানেও কাজের পরিমাণ হচ্ছে W=Fs। W=Fs। তাহলে এখানে এই পরিমাণ কাজ হয়েছে এবং এই কাজটা হয়েছে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে। আর বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে যেই কাজ করার সামর্থ্য অর্জন করে বস্তু সেটাকেই তো আমরা বিভব শক্তি বলে। তাহলে এখানে এই যে এটাই বিভব শক্তি। এটাই কি বলো তো? বিভব শক্তি। ক্লিয়ার? আরেকবার এ দেখো বস্তু ছিল এখানে এই অবস্থানে, বস্তুকে টেনে আমরা বি অবস্থানে নিয়ে গেছি। তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন হইল কি হইল না?
হয়েছে। আচ্ছা, বস্তুর হইলো। অবস্থানের পরিবর্তন হয়েছে, এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছি এবং যার কারণে এ থেকে বিতে পৌঁছেছে, মানে এস পরিমাণ সরণ ঘটেছে। তাহলে এখানে কাজের পরিমাণ কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, যেখানে এফ হচ্ছে প্রয়োগকৃত বল, এস হচ্ছে আমাদের যেই সরণ ঘটলো সেটা। তাহলে এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পরিমাণ কাজ আমরা এখানে পাচ্ছি, কেন পাচ্ছি? কারণ আমরা বস্তুর অবস্থানের পরিবর্তন করেছি, আর বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকেই আমরা বলি বিভব শক্তি। এখানেই এটা হচ্ছে আমাদের ইপি। ঠিক আছে, বড় হলে দেখবা এখান থেকে প্রমাণ করে, মানে এই সূত্র থেকেই প্রমাণ করে। এখানে বিভব শক্তিকে আমরা ই কে লিখি, ইপি লিখি, প্রমাণ করবে ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এস স্কয়ার এক্স স্কয়ার পাবা। এই কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা নিয়ে আমরা আপাতত কথা বলবো না। কেন বলবো না? কারণ এটা আমাদের সিলেবাসেই নেই। যদি সামনে আসে আমি আলোচনা করে দিব, দরকার নাই। আমি এতটুকুই বোঝাতে চাচ্ছি এখানে যে স্প্রিং এর মধ্যেও বিভব শক্তি জমা থাকে। বস্তু স্প্রিংকে যদি তুমি সংকুচিত করো অথবা প্রসারিত করো তাহলে স্প্রিং এর মধ্যে একটা শক্তি জমা হয়, এই শক্তিকেই বলা হয় বিভব শক্তি। ক্লিয়ার? জি। এটা উদাহরণের জন্য মনে রাখবা যে নিচের কোন বস্তুর মধ্যে বিভব শক্তি জমা থাকে, উত্তর হবে স্প্রিং। আচ্ছা, স্প্রিং এর বিভব শক্তি গেল। এখানে বিভব শক্তির খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, যে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে। আমি যেটা লিখে দিলাম সেটা এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে আমাদের অভিকর্ষজ বিভব শক্তি জানা লাগবে না। ওই যে একটু আগেই বললাম অভিকর্ষজ বিভব শক্তিটা ওইটাই, যে একটা মনে করো বস্তু এখানে আছে। এই সূত্রটা দেখবে এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইউজ হয়। এই সূত্রটা কখনো ভুল করবা না। বস্তুটা মনে করো এখানে এটা আছে, এই বস্তুর ভর হচ্ছে কি বলতো? বস্তুর ভর আমরা জানি, ধরলাম হচ্ছে এম। বস্তুর ভর ধরলাম হচ্ছে এম। এই বস্তুটাকে আমরা যদি এখন একটা এই উচ্চতায় উঠাই, এই উচ্চতায় উঠাই, এই উচ্চতায় উঠাই, তাহলে বস্তুটা এখান থেকে নিচের দিকে পড়বে। বস্তুটা এখান থেকে কি হবে? নিচের দিকে পড়বে। এবং এই এই যে দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা বলি এইচ। এটাকে আমরা বলি এইচ। তাই এই উচ্চতা থেকে এম ভরের বস্তু যখন পড়বে তখন এখানে যে ত্বরণ কাজ করবে জি, এবং এখানে কি জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জি এর নাম কি বলতো? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই অভিকর্ষজ ত্বরণের যে একক নরমাল ত্বরণের এককের মতোই, কিন্তু মানটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2। সেজন্য এখানে কাজের মান হয় W ইকুয়াল টু mgh, এবং এটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তি। তাহলে mgh এর কিন্তু নাম তিনটা, আমি তিনটা নাম আসে একটু লিখে দিই, তাহলে এতে তোমাদের সুবিধা হবে। mgh এর প্রথম একটা নাম হচ্ছে এটা অভিকর্ষজ বিভব শক্তি। আর একটা নাম আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কাজ। আর একটা নাম বলতে পারি এটা আমাদের শুধু বিভব শক্তি। এই অধ্যায়ে তিনটা নামেই তুমি এটাকে পাবা, বিভব শক্তি। আশা করি ক্লিয়ার। জি। ওকে, তো আসো এবার আমরা গতিশক্তি নিয়ে কথা বলবো। এই যে অভিকর্ষজ বিভব শক্তি এখানে আমরা এখানে দেখাইছি আর কি সব কিছু। এখানে যা লেখা আছে দেখলেই বুঝতে পারবা। একবার পড়ে দিই যাতে নতুন কিছু না থাকে। অভিকর্ষজ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে অবস্থানের পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষজ বিভব শক্তি বলা হয়। যে বিভব শক্তির পরিমাপ, মানে এখানে প্রমাণ করতেছে যে ইপি ইজ ইকুয়াল টু mgh। কোনো সময় ভুল করবা না, এই অধ্যায়ে ইপি মানেই কত বলতো? mgh। কারণ এই অধ্যায়ে আমরা শক্তি মানেই যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলবো, আর যান্ত্রিক শক্তি মানেই ইপি সমান mgh। ক্লিয়ার? মনে থাকবে। এই অধ্যায়ে কিন্তু স্প্রিং নিয়ে আমরা কথা বলবোই না। এই অধ্যায়ে স্প্রিং নিয়ে কোনো আলোচনাও নাই, পরীক্ষায়ও আসে না। ইপি মানেই mgh, আর ইপি কি? আমাদের বিভব শক্তি। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি বলি কোন একটা বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বুঝো? কি বলবা বলো তো? ওই যে ইপি, আমি তোমাকে বলি কিভাবে বলবা। দেখো, ইপি সমান mgh। এর ভিতরে ইপি মনে করো এখানে আছে, আর এম এর মান ধরো আমরা ধরবো 1, জি এর মান তো নির্দিষ্ট 9.8। তাহলে এইচ এর মান কত বসাইলে এখানে 60 পাবো? কারণ ইপির মান আমাদের 60 বলে দিছে। তাহলে 1 × 9.8 × এইচ এর মান বের করব। বের করে বলবো কোনো একটা বস্তুকে
কোনো একটি 1 কেজি ভরের বস্তুকে এত মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে বস্তুটি যেই শক্তি নিয়ে মাটিতে পড়বে সেটা হচ্ছে 60 জুল। বুঝছো? এম এর মান 1 কেজি কিন্তু ধরে নিছি, দেখছো? তাহলে কোন একটা 1 কেজি ভরের বস্তুকে এত মিটার উচ্চতা, এইচ এর মান বের করব, এত মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে বস্তুটি যেই শক্তি নিয়ে মাটিতে পড়বে সেটা হচ্ছে 60 জুল। এটা পরীক্ষায় আসে না, খুব একটা প্যারা নাই, এখান থেকে দেখে নিও। আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণ করি। এই উদাহরণ আমরা আগেও করেছি, আসো আবার একবার করি। এর উদাহরণ আমরা আগে করছিলাম কাজের কনসেপ্ট দিয়ে, এখন আমরা করব বিভব শক্তির কনসেপ্ট দিয়ে। দেখো 5 কেজি ভরের একটি বস্তুকে, এই থিওরি ক্লিয়ার হয়েছে বিভব শক্তির? জি। বিভব শক্তির একক কি? বিভব শক্তির একক জুল। ইপি শোনো, শক্তি যেই ধরনেরই হোক শক্তির একক হবে জুল। কথাটা কি মাথায় থাকবে? জি। শক্তি যেই ধরনেরই হোক শক্তির একক হবে জুল। তাহলে গতি শক্তির একক কি? জুল। জুল। সৌর শক্তির একক কি? জুল। রাসায়নিক শক্তির জুল। একক কি? জুল। জুল। যে ধরনেরই শক্তি হোক একক হবে জুল। জুল। ওকে, তাহলে জুল। এখানে দেখো তো 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে? এখানে দেখো, এখানে এম এর মান কত দিছে বলো তো? 5 5 কেজি। তারপরে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তুলেছি? 30 মিটার। তাহলে এইচ এর মান কত? 30 মিটার। আর জি এর মান আমরা জানি, কত জানি বলো তো? 9.8 মিটার পার মিটার এমএস ইনভার্স 2। তার মানে এখানে যেটা ঘটছে, আমরা যদি চিত্রের মাধ্যমে স্যারকে দেখাতে চাই, দেখানোর দরকার নাই, যদি তুমি দেখাতে চাও তাহলে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা কি করছি বলো তো? এই বস্তুটাকে আমরা এখান থেকে 30 মিটার উচ্চতায় মনে করো তুলব। তার মানে এখান থেকে এই যে এই উচ্চতাটা, এখান থেকে এই উচ্চতা হচ্ছে আমাদের 30 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 30 মিটার। এখানে যে বস্তুর ভর m, এটা হচ্ছে 5 কেজি। তাহলে এই বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে, এই অবস্থানের যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে এখানে আমরা যেই কাজটা পাবো সেটাকে আমরা বলবো বিভব শক্তি। মানে বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে এটাকে বলে বিভব শক্তি। অর্থাৎ তাহলে এখানে আমরা যে প্রশ্নে লিখবো সেটা হচ্ছে ইপি কি একটা সমস্যা, ইপি ইজ ইকুয়াল টু হোয়াট। তারপরে আমরা এখানে একটু সেকশন করে নিলাম একটু জায়গা বাড়ানোর জন্য। তারপরে আমরা এখানে লিখলাম আমরা জানি। কি লিখবো বলো তো? আমরা জানি। আমরা ইপি ইজ ইকুয়াল টু হোয়াট, কারণ বিভব শক্তিকে তো আমরা ইপি দ্বারা লিখি, তাই না? আমরা জানি, আমরা জানি ইপি সমান mg এইচ। এটাই কিন্তু কাজের মান, ঠিক আছে? কাজ বের করতে বললে ডাব্লিউ দ্বারা লিখতাম, এই আর কি। এম এর মান কত? 5 কেজি। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? 30। গুণ করে বলো কত হয়? 1770। 1770। 5 ইন্টু 9.8 ইন্টু 30, 1470। কি বলো? আরেকবার করে দেখো। 1470। এত কি হবে বলো তো? এত জুল। জুল। ঠিক আছে, একক না লিখলে স্যার কিন্তু কেটে দেবে। একক না লেখা মানে পুরো অঙ্কই ভুল, এটা যেন মাথায় থাকে। আনসার। তাহলে আমরা বিভব শক্তির মান পেয়ে গেছি। তাহলে দেখো এখানে এটাই বের করছে 1470। ওকে, আসো পরে বিভব শক্তি ইংরেজি কি? হ্যাঁ বলো। বিভব শক্তি ইংরেজি কি? বিভব শক্তি ইংরেজি বিভব শক্তি মানে ইংরেজি মিনিংটা কি? এই ও কি বলতেছে আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। মানে বিভব শক্তির ইংরেজি মিনিং? বিভব শক্তির ইংরেজি পটেনশিয়াল এনার্জি। লিখছে না? আমি সব লিখে দিয়েছি তো, এই যে এখানে বিভব শক্তির ইংরেজি পটেনশিয়াল এনার্জি লিখে দিয়েছি তো, সেজন্য এটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো আমরা এবার গতিশক্তি নিয়ে পড়াশোনা করি।
গতিশক্তি। গতিশক্তির একক কি হবে তাহলে বলো তো? জুল। 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 গতিশক্তির যে একক সেটা হচ্ছে জুল। একক জুল। এখন আমাদের প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে ফেলবো, তারপরে সংজ্ঞাটা বিশ্লেষণ করে বাকি জিনিস শিখে ফেলবো। গতিশক্তি আসলে লিখি। গতিশক্তি মানে বোঝা যাচ্ছে এখানে যে শক্তিটা পাবো সেটা হচ্ছে বস্তুর গতির কারণে পাবো, তাই না? ওইটাই। তাহলে কোনো গতিশীল বস্তুর গতিশীল বস্তুর কোনো গতিশীল বস্তুর কি বলতো, কোনো গতিশীল বস্তুর তার গতিশীলতার কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। এই গতিশক্তির একক, মাত্রা সবকিছুই শক্তির মতোই, এবং গতিশক্তিও একটা কি রাশি বলতো? স্কেলার রাশি। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা দেখব যে কোনো গতিশীল বস্তুর গতিশীলতার কারণে আমরা কিভাবে গতিশক্তিটা ক্যালকুলেট করি। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর কি ভরের বস্তু? এতক্ষণ তো মুখস্থ হয়ে যাওয়ার কথা বস্তুর ভর কত। এটা হচ্ছে একটা এম ভরের বস্তু, তাই না? তো এম ভরের বস্তুর আমরা কি করব বলো তো? আমরা এতক্ষণ ধরে কি করে আসতেছি? এম ভরের বস্তুর উপরে কি বল প্রয়োগ করতেছি? এফ বল বলে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। এই এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে কি হচ্ছিল? বস্তু আর এখানে থাকছিল না, বস্তু সামনের দিকে আগায় আসছিল। বস্তু সামনের দিকে আগায় আসছিল। এখন বস্তু যখন এখানে আগায় আসছে এম ভরের বস্তুটা, তাহলে বস্তুর মধ্যে একটা সরণ ঘটছে। এই সরণের নাম কত? এস পরিমাণ সরণ ঘটছে। তার মানে আমরা বুঝতে পারছি আসলে আমরা কি পড়ছি। তাহলে এখানে এস পরিমাণ সরণ ঘটছে। এখন এখান থেকে আমরা কি ক্যালকুলেট করব? এখান থেকে আমরা গতিশক্তি ক্যালকুলেট করব। এখান থেকে বলো তো কাজের পরিমাণ কত? W = Fs না? W = Fs না? আচ্ছা, W = Fs। আচ্ছা, বস্তু যা এখানে ছিল, বস্তুর উপর আমরা এখানে বল প্রয়োগ করেছি, বস্তু এখানে স্থির ছিল না গতিশীল ছিল? স্থির ছিল। তাহলে এখানে বস্তুর যে বেগ সেটা শূন্য। হ্যাঁ। আর এখানে একটা বস্তুর বেগ আছে না, এই যে বস্তু এখানে এসে গতিশীল হইছে, তার মানে এখানে যে বেগ আছে এটাকে আমরা বলি শেষ বেগ। যেটাকে আমরা v দ্বারা প্রকাশ করি, তাই তো? এখানে আদি বেগ u = 0 আর শেষ বেগ একটা পাবো, সেটা হচ্ছে v। ক্লিয়ার? আচ্ছা, এখন এই f = আমরা কি জানি? আনুভূমিক বরাবরের জন্য f = m এ জানি না? জানি কি না? জানি। তাহলে f এর জায়গায় m এ লিখতে পারি? পারি। আর s ছিল s লিখতে পারি? পারি। আচ্ছা, এবার দেখো, এবার আমরা আরেকটা ইকুয়েশন জানি না যে v² = u² + 2as, এটা জানি? হ্যাঁ, জানি। আচ্ছা, এই ইকুয়েশনটা যদি এই ক্ষেত্রে প্রয়োগ করি, এখানে আদিবেগের মান কত হবে বলো তো? 0। আদিবেগের মান হবে 0। তার মানে আদিবেগের মান যদি আমরা বসায়ে দিই, তাহলে এখানে কত পাবো? v² = 2as পাবো, তাই না? এই যে u এর মান 0 বসায় দিলাম, তাহলে v² = 2as থাকবে না? বুঝেছো? তাহলে এখান থেকে আমাদের দেখো তো এখানে কি আছে। এখানে একটু তাকায় দেখো যে এখানে as আছে না? হ্যাঁ, আছে। তাহলে আমাদের as এর মানটা এখান থেকে বের করতে হবে। তো as এর মান যদি বের করি, এই দুইটা এদিকে গুণ আছে, এদিকে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে v² / কত হবে?
2 আর এখানে থাকবে এ এস। তাহলে এখানে যদি এখন এ এস এর মান বসাই তাহলে এম আর এ এস এর মান হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। একটু সুন্দর করে যদি লিখি তাহলে হাফটা আগে লিখবো, তারপরে এম লিখবো, তারপরে ভি স্কয়ার লিখবো। ঠিক আছে, তো এই ডাব্লুটা ছিল আমাদের কৃত কাজ, আর এই কৃত কাজের কারণে এই পরিমাণ কাজ করার সামর্থ্য তার ভিতরে এসেছে। তাহলে এটাই আমাদের কি বলতো? গতিশক্তি। আমি মনে হয় বুঝাতে পারিনি। বুঝছি। একবার বললে ভালো। আচ্ছা দেখো, আমরা এখানে এম ভরের বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে এস পরিমাণ সরণ ঘটেছে, এবং আমরা যখন বস্তুটা স্থির ছিল তখন এফ পরিমাণ বল প্রয়োগ করেছি এবং দেখছি বস্তুটার শেষে একটা বেগ হয়েছে, সেটা হচ্ছে ভি। এখন এখানে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস। আমরা এফ ইজিক্যাল টু এম এ লিখতে পারি, তো এখানে লিখলাম এম এ আর এস ছিল এস। এখন আমরা আরেকটা সমীকরণ জানি, আমরা আরেকটা সমীকরণ দ্বিতীয় অধ্যায়ে শিখেছিলাম যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন এই সমীকরণে ইউ এর মানটা বসায় দিছি, যেহেতু বস্তু স্থির, ইউ এর মান 0 ছিল, 0 বসাইছি, 0 কে স্কয়ার করলে 0 হয়, তাহলে ভি স্কয়ার সমান 2as। এখান থেকে as এর মান বের করতেছি কেন? কারণ আমাদের সমীকরণে as আছে, তাহলে as এর মান আসে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে as এর জায়গায় শুধু ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 বসাইছি। এরপরে এই যে বাই 2 আছে না, এটা মানেই তো হাফ, তাই না? তো এই হাফটাকে সামনে লিখছি, তারপরে এম লিখছি, তারপর ভি স্কয়ার লিখছি, এবং এটাই আমাদের গতিশক্তি। বোঝাতে পেরেছি? জি বুঝতে যদি পেরেছি। মনে না থাকে আমরা মনে রাখবো শুধু যে কোনো, আমি ধরো এটা মুছে নি, ও তোমার যদি প্রমাণ মনে না থাকে কোনো সমস্যা নাই, তুমি মনে রাখবা কোনো এম ভরের বস্তু ভি বেগ প্রাপ্ত হলে বস্তুর গতিশক্তি, গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করি? জি গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করি, সেটা হবে হাফ এম ভি স্কয়ার। তোমাকে শুধুমাত্র এই লাইনটাই মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখলেই আমরা ম্যাথ করে পার করে আসতে পারবো। ঠিক আছে, বুঝেছো? এই কি বুঝেছো? আচ্ছা দেখো, তাহলে এতক্ষণ পর্যন্ত যা শিখলাম যদি সামারি করি, সামারি যদি করি, আমরা শিখলাম ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, যেখানে সবকিছুই আমরা জানি, আর ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আচ্ছা আমি যদি ইফ থেকে ধরি যে ই কে দ্বারা কি বোঝাই, বলো ই কে দ্বারা কি বোঝাই? গতিশক্তি। এম দ্বারা ভর। ভর। ভি দ্বারা বস্তুর বেগ। এই ভি দ্বারা কি বোঝায়? বস্তুর বেগ। বস্তুর বেগ। এম দ্বারা ভর আর ই কে দ্বারা গতিশক্তি। এই মিফতাহুল জান্নাত তুমি বলো ইপি দ্বারা কি বোঝায়? বিভব শক্তি। বিভব শক্তি। ইপি দ্বারা আমরা বুঝি বিভব শক্তি। এম দ্বারা ভর। কার ভর? তোমার বস্তুর ভর। তো তুমি কি বস্তু না? আচ্ছা এ জি দ্বারা কি বোঝায়?